তো আজকে আমরা যে বিষয়টা দেখব ও রসায়নে, তাই না? আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম ও রসায়ন, সেটা ছিল অধ্যায় 3। অধ্যায় 3 কি ছিল? অধ্যায় 3টা বলতে পারবে কেউ? পদার্থের গঠন, তাই না? পদার্থের গঠন। আমরা সর্বশেষ পড়েছিলাম কি, যে ইলেকট্রন বিন্যাস। মনে আছে কি ইলেকট্রন বিন্যাস? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, আমরা শুরুর আগে তোমরা আমাকে কয়েকটা ইলেকট্রন বিন্যাস করে দেখাও দেখি। যেমন ওই যে ক্রোমিয়াম 24, কপার 29, আর জিঙ্ক 30। এ কয়েকটু একটু করেন দেখি। এরপরে আরেকটা করবেন ক্রিপ্টন। পারমাণবিক সংখ্যা হচ্ছে 36। একটু চেষ্টা করে দেখো, দেখো পারো কিনা। এরপর আমি আবারও আসছি। স্যার হয়েছে। হয়েছে? স্যার আমারও হয়েছে। আচ্ছা, বলো দেখি যে ক্রোমিয়ামটা কি করেছো। 1s2, 2s2, 2p6, 3s2, টু 3p6, থ্রি এস 3d5, টু থ্রি পিস 4s1, থ্রি পি সিক্স, তারপরে 3d5, হ্যাঁ, আর 4s1, 4s1। আচ্ছা, আর কপার 29, সেটা কি করেছো? 1s2, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10 আর 4s1। 3d10 আর 4s1। 1 আচ্ছা, আর জিঙ্ক 30, এটা কি করেছো? 1s2, 2s2, 2s2, 2p6, 2p6, 3s2, 3p6, 3d10, 4s2। আর এটা ক্রিপ্টন 1s2, 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 2s2, 2p6, 3s2, 3p6, 3p6, 3d10, 4s2, 4p6। 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 36টা মিলেছে তো নাকি? জি স্যার। হ্যাঁ, আমরা একটু দেখে জি নিলাম স্যার। যে আমাদের মনে আছে কিনা। হ্যাঁ। আচ্ছা, এখন আমাদের যে আলোচনার বিষয়টা, সেটা আমরা এখন তো পড়বো আইসোটোপ। হ্যাঁ, আমাদের নতুন আলোচনার বিষয় হলো যে আইসোটোপ। আইসোটোপ, আইসোটোপ নাম শুনেছো না? আইসোটোপ। তো এই পরীক্ষায় জি স্যার। যেটা এক এক তো সংজ্ঞায় আসে যে আইসোটোপ কি, আর অন্যদিকে গ নাম্বারে আইসোটোপ সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা দেওয়া থাকে।
আর ঘ নাম্বারে যদি আসে তাহলে আইসোটোপের ব্যবহারের কথা বলে, হ্যাঁ, বিভিন্ন ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার। তো আমরা প্রথমে জেনে নিব যে আইসোটোপটা কি, হ্যাঁ। আগে সংজ্ঞাটা ঠিক করে নেওয়া, আগে সংজ্ঞা ঠিক করে নেওয়া। যদি সংজ্ঞা বুঝে যাও তাহলে আনুষঙ্গিক জিনিসগুলো বোঝা কি হবে, সহজ হবে। তো তোমরা লিখে নিতে পারো, লিখো দেখি যে আইসোটোপ হলো একই মৌলের পরমাণু। আইসোটোপ হলো একই মৌলের পরমাণু। আইসোটোপ হলো একই মৌলের পরমাণু, একই মৌলের পরমাণু, পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা, পারমাণবিক পারমাণবিক সংখ্যা একই, কিন্তু নিউট্রন ও ভর সংখ্যা, ভিন্ন। তাহলে আইসোটোপ গুলো মূলত একই মৌলের পরমাণু। তাহলে যেহেতু একই মৌলের পরমাণু, তাহলে এদের মধ্যে মিল থাকবে কি, এদের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাটা একই থাকবে। তাহলে ভিন্নতা কি, ভিন্নতা শুধু এটুকুই যে এদের নিউট্রন সংখ্যাটা ভিন্ন হবে। আর নিউট্রন সংখ্যা ভিন্ন হওয়া মানে কি, ভর সংখ্যাও ভিন্ন হওয়া। কারণ ভর সংখ্যাটা ডিপেন্ড করে কার উপরে, যে প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার উপরে। তো এই জন্য নিউট্রনের সংখ্যাটা ভিন্ন হলে ভর সংখ্যাটাও কি হবে, ভিন্ন হবে। এই কারণে আমরা বলছি যে আইসোটোপ হলো একই মৌলের পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই, কিন্তু নিউট্রন ও ভর সংখ্যা কি, ভিন্ন। যেমন কপারের দুটো আইসোটোপ, তোমরা নাম শুনেছো, কপার, হ্যাঁ। কপারের দুটি আইসোটোপ, কপারের পারমাণবিক সংখ্যা কত, 29, তাই না? কিন্তু একটি আইসোটোপের ভর সংখ্যা কত, 63, আর একটা কত, 65। তাহলে দেখো যে কপারের যে দুইটি আইসোটোপ রয়েছে, তাহলে এর প্রত্যেকটারই পারমাণবিক সংখ্যা একই, মানে প্রোটন সংখ্যা একই। এটাতেও প্রোটন সংখ্যা রয়েছে 29টি, এটাতেও প্রোটন কত, 29টি। কিন্তু যে এটাতে নিউট্রন সংখ্যা কত, বিয়োগ করেন দেখি, 29 থেকে 63 থেকে 29 বিয়োগ করেন তাহলে কত হয়? আর এটাতে 65 থেকে 29 বিয়োগ করেন তাহলে কত হয়? একটাতে 34 আর একটাতে 35। এই প্রথমটাতে কত, 34? হুম। আর এটাতে, জি স্যার। আর এটাতে 35। 35। তাহলে দেখো, তাহলে নিউট্রন সংখ্যাটা কি হয়ে গেছে, ভিন্ন হয়ে গেছে না? আর নিউট্রন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে কি হয়, ভর সংখ্যাটা ভি- 36 হবে। কোনটা, ওই যে এটা 65। না না, দ্বিতীয়টা। পরেরটা কত, পরেরটা। কত কত হবে এখানে? দ্বিতীয়টা। 36। আচ্ছা, হইলো 36, হ্যাঁ। বিয়োগ তো তোমরা করেছো, কত, 36। তাহলে একটাতে এই যে নিউট্রন সংখ্যা হচ্ছে 34, আর আরেকটাতে নিউট্রন সংখ্যা কত, 36। বুঝতে পারছেন তো নাকি? জি তাহলে স্যার। জি স্যার। আইসোটোপ হলো মূলত কি, একই মৌলের পরমাণু। মিল থাকবে এদের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যাটা একই। আর অমিল থাকবে কোনটা, যে নিউট্রন সংখ্যা বা ভর সংখ্যা। এখন এই আইসোটোপ সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে, এই গাণিতিক সমস্যাগুলো এই যে সমাধানের জন্য আমাদের আরেকটা নতুন বিষয় আলোচনা করতে হবে, সেটা হচ্ছে কি, যে পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর। হ্যাঁ, পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর। পরীক্ষায় আসে যে পারমাণবিক ভর কাকে বলে, পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভর। মূলত যে পরমাণুর ভরকে, একটি পরমাণুর ভরকে আমরা কি বলছি, পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর। এখন এই আপেক্ষিক কথাটা ব্যবহারের কারণটা কি, এটা দেখো। আপেক্ষিক কথাটা ব্যবহার হয় তখনই যখন আমরা তুলনা করে, মানে কোনো কিছুর মেজারমেন্ট করি, হ্যাঁ। বিষয়টা এরকম, ধরো যে ক, খ, গ আর ঘ, চারটা যে চারজন বালক বা চারজন লোক বা চারজন ব্যক্তি। ধরো যে ক এর বয়স 10 বছর, এর বয়স হচ্ছে 20, এর হচ্ছে কত, 30, এর কত, 40। তাহলে কয়ের কয়ের বয়স যদি 1 হয়, তাহলে সেই তুলনায় ক্ষয়ের বয়স কত, 2, গয়ের বয়স কত, 3,
আর ঘয়ের বয়স কত? 4। বুঝতে পারছেন কি? তাই এটাকেই মূলত বলা হয় কি আপেক্ষিকতা। হ্যাঁ, আপেক্ষিক, যে একটা সাপেক্ষে আমি মাপছি। তো পরমাণু তো এমনিতেই অনেক ক্ষুদ্র, খালি চোখে তো দেখাই যায় না, তাহলে এর ভর তো আরো অনেক ক্ষুদ্র হওয়া স্বাভাবিক, তাই না? তো এই পরমাণুর ভরকে, যে যার সাপেক্ষে মানে যেটা সাপেক্ষে মাপা হয়েছে সেটা হচ্ছে কি কার্বন 12 আইসোটোপের ভরের 12 ভাগের 1 অংশ। কার্বন 12 আইসোটোপের অংশের ভর, অংশের ভর, এটাকে বেস করে, এটাকে বেস করে তোমার যে পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর কি করা হয়, নির্ণয় করা হয়। অর্থাৎ একটি পরমাণুর ভর কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 অংশের ভরের তুলনায় কত গুণ, সেটাকেই আমি বলছি কি আপেক্ষিক পারমাণবিক ভর বা পারমাণবিক ভর। এখান থেকেও পরীক্ষা এভাবে আসে যে আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে। এই জন্য আগে সংজ্ঞাটা রেডি করে নাও। লিখো, লিখেন দেখি। লিখো, কোন মৌলের, লিখতে পারো যে কোন মৌলের, লিখছি স্যার। কি লিখছো বলেন দেখি। কোন মৌলের হ্যাঁ, একটি পরমাণুর ভর, কোন মৌলের একটি পরমাণুর ভর কার্বন 12 আইসোটোপের ভরের, ভরের কার্বন 12 আইসোটোপের ভরের 1/12, হ্যাঁ 1/12, 1/12 অংশের তুলনায় হয়েছে। যত গুণ, যত গুণ তাকে ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বলে, তাকে ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বলে। তাহলে সংজ্ঞাটা কি লিখছো, যে কোন মৌলের একটি পরমাণুর ভর কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ কি, যত গুণ তাকে ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বলে। লিখতে পারছেন না পারেন নাই? পারছি। আচ্ছা, যদি লিখতে পারো তাহলে, যে এখানে, তাহলে আমরা লিখতে পারো যে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর, নিচে লিখো যে অর্থাৎ মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়ালস মৌলের একটি পরমাণুর ভর, মৌলের একটি পরমাণুর ভর, পরমাণুর ভর ভাগ কার্বন 12 আইসোটোপের, আইসোটোপের ভরের 1/12 অংশ, 12 অংশ। মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর সমান মৌলের একটি পরমাণুর ভর ভাগ কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। লিখছেন? লেখা জি হয়েছে স্যার, কি? হয়েছে। হ্যাঁ, এখন যে পয়েন্টটা নোট করবে যে সেটা হচ্ছে যে কার্বন 12 আইসোটোপের, কার্বন 12 আইসোটোপের টোপের 1/12 অংশ, এইটার একটা ভর রয়েছে। সে ভরটা কত তোমরা জানো, যে 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম।
এই তথ্যটা তোমাদেরকে মনে রাখতে হবে, হ্যাঁ। কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ সমান 1.66 × 10⁻⁻24 গ্রাম। আচ্ছা, যদি বুঝতে পারো, আমরা এখন কিছু গাণিতিক যে সমস্যা সমাধানে যাব। তার আগে এই সূত্রটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, হ্যাঁ। এই সূত্র দিয়ে আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তাহলে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বলতে আমরা কোনটা বুঝলাম? যে মৌলের একটি পরমাণুর ভর কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ, হ্যাঁ, তাকে বলছি কি ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক বলার কারণ হচ্ছে যে এই যে মৌলটার যে একটা পরমাণুর ভর, এটা আমরা কার্বন 12 আইসোটোপের তুলনায় সাথে কি করছি, তুলনা করছি যে কার্বন 12 আইসোটোপের ভরের তুলনায় সেটা কত, হ্যাঁ। এই জন্য আপেক্ষিক কথাটা ব্যবহার করা হয়। বিষয়টা এরকম যে তোমার বয়স যদি 10 বছর হয় আর আমার বয়স যদি 40 বছর হয়, তাহলে তোমার সাপেক্ষে তোমার সাপেক্ষে আমার বয়স কত গুণ, 4 গুণ না? তো এই কারণে আপেক্ষিকভাবে আমার বয়সটা তখন 4, আর তোমার বয়সটা তখন কি, 1। ঠিক, ওয়ান। হ্যাঁ, ঠিক একইভাবে কারো বয়স যদি 30 বছর হইতো, তা তোমার তো 10 ছিল, তাহলে যার বয়স 30, তা তোমার সাপেক্ষে কত, 3 গুণ। তাহলে আপেক্ষিকভাবে ওই লোকটার বয়স হচ্ছে কত, 3 গুণ। এই জন্য আপেক্ষিক কথাটা কি করা হয়, ব্যবহার করা হয়। অর্থাৎ যখন যে আমি যে সেটা বয়সের ক্ষেত্রে হইতে পারে বা ভরের ক্ষেত্রে হতে পারে, সেটাকে যদি আমি একটা মানদণ্ডের সাপেক্ষে কত গুণ বিবেচনা করি, তখনই আমি কি আপেক্ষিক কথাটা কি করব, ব্যবহার করব। মনে থাকবে তো? আচ্ছা। জি স্যার। আচ্ছা, এখন তোমরা একটা প্রবলেম লিখো দেখি। লিখো দেখি, ক্লোরিনের একটি পরমাণুর ভর দেখো, ক্লোরিন এর যে একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর, আচ্ছা লিখেন 3.16 × 10⁻⁻23 ক্লোরিন এর আপেক্ষিক পারমাণবিক ভর, পারমাণবিক ভর নির্ণয় করো। ন- নির্ণয় করো। প্রশ্নটা হলো যে ক্লোরিনের একটি পরমাণুর ভর 3.16 × 10⁻⁻23 গ্রাম। আর প্রশ্ন হলো যে ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। এটা গ নাম্বারে সাধারণত এটা হয়, আবার বহু নির্বাচনের ক্ষেত্রেও হইতে পারে, হ্যাঁ। তাহলে আমরা যদি গ নাম্বারের ক্ষেত্রে সমাধান করি, তাহলে যে জিনিসটা আমরা লিখবো সেটা কি, যে প্রথমে লিখবো আমরা জানি, যেহেতু সূত্রের সাহায্যে আমরা করবো, যে আমরা জানি মৌলের, সূত্রটা কি ছিল বলো দেখি, মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর সমান কি ছিল, মৌলের একটি মৌলের একটি পরমাণুর ভর, পরমাণুর হ্যাঁ। ভর মৌলের একটি মানে ওয়ানটি, হ্যাঁ, একটি পরমাণুর ভর, ডিভাইডেড বাই কার্বন 12 হ্যাঁ, আইসোটোপের 1/12 অংশ, হ্যাঁ, কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। কারণ কার্বন 12 আইসোটোপের ভরের এখানে একটা কথা রয়েছে, হ্যাঁ, ভরের, ভরের 1/12 অংশ। এটা হচ্ছে আমার মূল সূত্র। এখন যে মৌলটির কথা বলছে সেটা কি, ক্লোরিন, তাই না? তাহলে আমি লিখবো যে ক্লোরিনের অতএব ক্লোরিন এর আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক
পারমাণবিক ভর সমান কি লিখবো বলেন দেখি? মৌলের জায়গায় শুধু কি লিখবো? ক্লোরিনের একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর ভাগ কার্বন 12 আইসোটোপের আইসোটোপের ভরের 1/12 অংশ। এই তো। এখন ক্লোরিনের একটি পরমাণুর ভর দেওয়া রয়েছে না আমাদের? একটি পরমাণুর ভর কত দেওয়া আছে দেখো? 3.16 ইন্টু 10⁻⁻23। আর কার্বন 12 আইসোটোপের ভরের 12 ভাগের 1 অংশের মান কত? 1.66 ইন্টু কত ছিল? 10⁻⁻24। তোমরা এখানে একক দিলে দিতে পারো, একক না দিলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, সেক্ষেত্রে ডিভাইড করেন দেখি কত হবে। একটু ক্যালকুলেটর ইউজ করে দেখো কত আসে। 3.16 x⁻23 ভাগ হলো 1.66। 3.16 x⁻23 ভাগ হলো 1.66 -24। কত আসছে তোমাদের? 19.036। হ্যাঁ, 19.036, 19.036। আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নেই। কারণটা কি? কারণটা হলো যে আপেক্ষিক পারমাণবিক ভর হলো একই জাতীয় দুইটি রাশির কি অনুপাত, এই জন্য আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নেই। ঠিক আছে। আচ্ছা, এই মানটা মূলত ছিল ফ্লোরিনের। ঠিক আছে, এটা একটু ঠিক করে নিতে পারো। এই যে মানটা দেওয়া আছে এটা ছিল কি? ফ্লোরিনের। আমি এখানে ভুল করে যে ক্লোরিন লিখে ফেলেছি, সমস্যা নেই। আমাদের প্রশ্নে যেটা থাকবে সেটার উপর বেস করে আমরা কি করব? সমাধান করব। আচ্ছা, তোমরা একটা নিজেরা করে দেখাও দেখি। লিখো দেখি, অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর। এটা তোমরা ফ্লোরিন করে নিও। হ্যাঁ, এটা এই ফ্লোরিন করে নিবে, তাহলে আর ঝামেলা থাকবে না। তাহলে এখানে শুধু একটু এডিট করবেন ফ্লোরিন। আচ্ছা, পরের প্রশ্ন যেটা, sorry, এটা ঠিকই ছিল। এটা তোমরা যেভাবে ইয়ে করবে। আচ্ছা, তোমরা তো এটা এডিট করছো কি? এটা এডিট করে ফেলছো? যদি এডিট করো তাহলে এটা ক্লোরিন। এডিট তো করছি স্যার। হ্যাঁ, এটা না, তোমার ওই ক্লোরিনের সঙ্গে ইয়া কি, প্রতীক কি? এফ না? হ্যাঁ, আমি তো এফ এ লিখে ফেলছিলাম, ওটাই বলছি তোমাদেরকে। আচ্ছা, পরের প্রশ্নটা লিখেন দেখি, পরের প্রশ্ন লিখেন। লিখো, অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর, অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর
অ্যালুমিনিয়াম এর আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর 27, 27। প্রশ্ন হলো যে অ্যালুমিনিয়াম এর একটি পরমাণুর ভর নির্ণয় করো, একটি পরমাণুর ভর নির্ণয় করো। অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর 27। আর প্রশ্ন হলো অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর নির্ণয় করো। তাহলে আমরা সূত্রের সাহায্যে যদি করি তাহলে কেমনে করব? সূত্রটা কি? ঠিক এই একইভাবে লিখবে। সমাধান। আমরা জানি, আমরা জানি মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর, মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর সমান মৌলের একটি পরমাণুর ভর, মৌলের একটি পরমাণুর ভর, পরমাণুর ভর ভাগ হলো কার্বন 12 আইসোটোপের, আইসোটোপের ভরের 1/12 অংশ। এটা হচ্ছে মূল সূত্রটা আমাদের, তাই না? কিন্তু প্রশ্নে যে মৌলটার কথা বলছে সেটা কি? অ্যালুমিনিয়াম। তাহলে শুধু পরে আরেকটা লাইন আমরা বেশি নিয়ে নিব। অতএব অ্যালুমিনিয়াম এর আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর সমান অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর ভাগ হলো কি কার্বন 12 আইসোটোপের, টোপের ভরের 1/12, সরি, যে 1/12 অংশ, ভরের 1/12 অংশ। এখন আমাদের কি অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভরটা দেওয়া আছে, অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর আমাদের কি দেওয়া রয়েছে। তো মান বসাও। বা অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর কত? 27। বা 27 সমান অ্যালুমিনিয়াম এর একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর। আর কার্বন 12 আইসোটোপের ভরের 12 ভাগের 1 ভাগ অংশের ভর কত ছিল? 1.66 ইন্টু কত? 10⁻²৪। অতএব আমরা লিখতে পারি, অতএব অ্যালুমিনিয়াম এর একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর সমান, এই দুটা কি হবে? গুণ হয়ে যাবে। তো গুণ করে ফেলো। গুণ করলে কত হবে দেখো দেখি। 27 ইন্টু 1.66 তাহলে আসবে ফোর 4 ইন্টু 10⁻²3। 4.482, তাই না? 482 ইন্টু 10 টু টেন দি টু দি পাওয়ার পাওয়ার -23। 23 এত কি গ্রাম। যদি গ নাম্বারে আসে তাহলে আমরা এইভাবে করবো, হ্যাঁ? এই লাইন থেকে লিখবো না, আগে একবার সূত্রটা লিখবো,
তারপরে যে মৌলটার কথা বলা হবে সেই মৌলটার দিয়ে আমরা লিখব। আচ্ছা, তাহলে এভাবেই যদি কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া থাকে আর মৌলটার যদি একটি পরমাণুর ভর নির্ণয় করতে বলে, তাহলে আমরা সূত্রের সাহায্যে কি খুব সহজে বের করে নিতে পারবো। আবার ধরো মৌলটির একটি পরমাণুর ভর দেওয়া রয়েছে, তো মৌলটির যে আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে বললো, হ্যাঁ, তাহলে এই সূত্রের সাহায্যেও সেটা আমরা কি বের করে নিতে পারবো। আচ্ছা, এখন আমাদের পরে যে একটা সূত্র রয়েছে সেটা আমরা আগে ঠিক করে নিই। আচ্ছা, পরে পরে যে সূত্রটা আসবে লিখেন দেখি। দেখো, গড় আপেক্ষিক পারমাণবিক ভর, গড় আপেক্ষিক পারমাণবিক ভর সমান লিখবেন যে আইসোটোপ সমূহের, আইসোটোপ সমূহের ভর সংখ্যা, ভর সংখ্যা ইন্টু শতকরা পরিমাণ, শতকরা ভর সংখ্যা ইন্টু শতকরা ভর শতকরা পরিমাণ, ব্র্যাকেট ক্লোজ করে দিবেন, পরিমাণ এর সমষ্টি, এর সমষ্টি, আর ভাগ হবে 100। হ্যাঁ, অর্থাৎ এই ভাগ হলো 100। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, মানে সূত্রটা এইভাবে, হ্যাঁ, গড় আপেক্ষিক পারমাণবিক ভর সমান আইসোটোপ সমূহের ভর সংখ্যা গুণন শতকরা পরিমাণের সমষ্টি ভাগ হচ্ছে কি 100। ওই যে প্রথমে যে বলছিলাম যে আমরা যখন আইসোটোপ পড়ছি এখানে তিনটা অংশ, একটা হচ্ছে আইসোটোপ কাকে বলে সংজ্ঞা, আর 2 নম্বর হচ্ছে কি আইসোটোপের ব্যবহার, আর 3 নম্বর হচ্ছে কি যে আইসোটোপ সম্পর্কিত কিছু কিছু কি গাণিতিক সমস্যা। তাহলে সূত্রটা হলো গড় আপেক্ষিক পারমাণবিক ভর সমান আইসোটোপ সমূহের ভর সংখ্যা গুণন কি শতকরা পরিমাণের সমষ্টি ভাগ হলো 100। তো এই সূত্রের উপর বেস করে, হ্যাঁ, এই সূত্রটার উপরে বেস করে আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধান করতে পারি। আচ্ছা, তার আগে তোমাদের বইয়ে যে উদাহরণটা রয়েছে আগে বইয়ের উদাহরণটা করতে পারো। লিখেন দেখি প্রশ্নটা, লিখো ক্লোরিনের দুটি আইসোটোপ হলো, প্রশ্ন, হ্যাঁ, যে ক্লোরিন এর দুটি আইসোটোপ হলো, দুটি আইসোটোপ হলো ক্লোরিন 35 ও ক্লোরিন 37। প্রকৃতিতে এদের পরিমাণ যথাক্রমে, প্রকৃতিতে এদের পরিমাণ যথাক্রমে, লিখো 75%, 75% ও 25%। গ নম্বর প্রশ্ন, ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। ক্লোরিন এর গড় আপেক্ষিক পারমাণবিক ভর, পারমাণবিক ভর
নির্ণয় করো। নির্ণয় করো। তাহলে প্রশ্নটা হলো যে ক্লোরিনের দুটি আইসোটোপ, একটা হচ্ছে ক্লোরিন যার ভর সংখ্যা 35, আর একটা কি, আরেকটা হচ্ছে ক্লোরিন যার ভর সংখ্যা কি 37। আর প্রকৃতিতে এদের পরিমাণ কত? 75% ও 25%। প্রশ্ন হলো ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে আমরা যে সূত্রটা পেয়েছিলাম সেই সূত্রটা কি? সূত্রটা হলো এই যে এটা, হ্যাঁ, যে গড় আপেক্ষিক পারমাণবিক ভর সমান যে আইসোটোপ সমূহের কি করব, ভর সংখ্যা আর শতকরা পরিমাণ, ভর সংখ্যার সাথে এর শতকরা পরিমাণ কি করব, গুণ করব। যতগুলো দেওয়া থাকবে গুণ করব আর যোগ করব, এরপরে 100 দিয়ে কি করব, ভাগ করব। তাই এটা সমাধানে যদি আমরা যাই, সমাধান, তার সমাধানের ক্ষেত্রে প্রথমে সূত্রটা আগে লিখবেন। হ্যাঁ, আগে সূত্রটা লিখবেন। এই যে সূত্রটা আছে এই সূত্রটা লিখবেন। তার সূত্রটা কি হলো, যে আমরা জানি গড় আপেক্ষিক পারমাণবিক ভর, গড় আপেক্ষিক পারমাণবিক ভর সমান আইসোটোপ সমূহের ভর সংখ্যা গুণন শতকরা পরিমাণের সমষ্টি ভাগ হচ্ছে কি 100। তা আমাদের কার কথা বলা হয়েছিল? ক্লোরিনের, তাই না? তো লিখবো অতএব ক্লোরিন এর গড় আপেক্ষিক পারমাণবিক ভর, গড় আপেক্ষিক পারমাণবিক ভর। এখন যে কাজটা করব দেখো, আমাদের তো দুইটা আইসোটোপ ছিল, তাই না? একটা 35, ক্লোরিন 35, একটা ক্লোরিন কি 37। তাহলে ক্লোরিন 35 যেটা ছিল তার ভর সংখ্যা কত, 35, আর শতকরা পরিমাণ কত দেওয়া ছিল, 75, তাই না? 75 দেওয়া ছিল। আর গুণ করলাম, যোগ আরেকটা কত ছিল, 37, আর কত পার্সেন্ট ছিল, 25%, ভাগ হলো 100। তাহলে একটু ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করে দেখো কত আসে। 35.5। তাহলে ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর হলো 35.5। লিখতে পারছেন? এইটার উত্তরই আছে, হ্যাঁ। সেম উত্তর আসে। হুম, 35.5। আচ্ছা, তোমরা এবার একটা করে দেখাও দেখি। লিখেন, প্রশ্ন হিসেবে লিখেন। লিখো, প্রকৃতিতে প্রাপ্ত, প্রকৃতিতে প্রাপ্ত, প্রাপ্ত কপার 63 ও কপার 65 আইসোটোপ দুটির, আইসোটোপ দুটির পরিমাণ যথাক্রমে, পরিমাণ পরিমাণ যথাক্রমে 75% ও 25%। প্রশ্ন হলো, গ নাম্বার প্রশ্ন হলো কপার এর
গড় আপেক্ষিক গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। নির্ণয় করো। এটা তোমরা একটু করে চেষ্টা করো, দেখি পারো কিনা। স্যার 63.5 আসে। বিস্তারিত করেছো না সংক্ষেপে করে ফেলছো? বিস্তারিতই করছি, শুধু হ্যাঁ হচ্ছে হ্যাঁ সূত্র লাইনটা স্কিপ করছি। হ্যাঁ, এটা কত কত আসছে তোমার? 63.5। হ্যাঁ ঠিক আছে, 63.5 আসবে। বাকিদের কি হয়েছে? জি স্যার। জি স্যার হয়েছে। আচ্ছা আচ্ছা, এরপর আমরা একটা বোর্ডের অঙ্ক। হ্যাঁ সরি, হ্যাঁ কে কি যেন বলছিলে? আচ্ছা, আমরা এখন ঢাকা বোর্ডের একটা প্রশ্ন দেখবো। হ্যাঁ লিখো দেখি। ঢাকা বোর্ড 2021 সালের প্রশ্ন এটা। হ্যাঁ, ঢাকা বোর্ড 2021 সালের প্রশ্ন। ঢাকা বোর্ড 2021। আচ্ছা আমি লিখছি না, তোমরা শুধু লিখো যে, লিখো হাইড্রোজেন 1, হাইড্রোজেন 1, কমা, হাইড্রোজেন 2 এবং হাইড্রোজেন 3, এবং হাইড্রোজেন 3। লিখছো? একটু সাউন্ড দিতে হবে। হাইড্রোজেন 1, হাইড্রোজেন 2 এবং হাইড্রোজেন 3। লিখছি। হ্যাঁ, হাইড্রোজেন মৌলের, লিখো হাইড্রোজেন মৌলের 3টি আইসোটোপ। হাইড্রোজেন মৌলের 3টি আইসোটোপ। লিখছি। হ্যাঁ, এর মধ্যে প্রথম আইসোটোপটির, এর মধ্যে প্রথম আইসোটোপটির প্রকৃতিতে প্রাপ্ত, প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ, শতকরা পরিমাণ 99.98%, 99.98%, অর্থাৎ 99.98%। এবং এবং মৌলটির, এবং মৌলটির গড় আপেক্ষিক পারমাণবিক ভর, এবং মৌলটির গড় আপেক্ষিক পারমাণবিক ভর 1.00025। গড় আপেক্ষিক পারমাণবিক ভর 1.00025।
গ নাম্বার প্রশ্ন, হাইড্রোজেনের দ্বিতীয় ও তৃতীয় আইসোটোপের হাইড্রোজেনের দ্বিতীয় ও তৃতীয় আইসোটোপের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ নির্ণয় করো। হাইড্রোজেনের দ্বিতীয় ও তৃতীয় আইসোটোপের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ নির্ণয় করো। লেখা হয়েছে? जी सर। হ্যাঁ, তাহলে আমাদেরকে যে উদ্দীপকে দেওয়া ছিল যে হাইড্রোজেনের যে তিনটা আইসোটোপ, হ্যাঁ, হাইড্রোজেন 1, 2 এবং 3, এদের মধ্যে প্রথমটার প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণটা দেওয়া রয়েছে, হ্যাঁ, 99.98%। আর যে হাইড্রোজেনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর এটা দেওয়া রয়েছে, তাই তো। আর চাওয়া হয়েছে দ্বিতীয় এবং তৃতীয় আইসোটোপের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ। তাহলে দেখো, একটা শতকরা পরিমাণ কিন্তু দেওয়া রয়েছে, একটা শতকরার পরিমাণটা কি দেওয়া রয়েছে, আর চাইছে এই দ্বিতীয় আর তৃতীয়টার। তাহলে প্রকৃতিতে এই তিনটার মিলে তো 100%, তাই না? তিনটার মিলে কত হবে? 100%। তাই একটার তো দেওয়া রয়েছে, তাহলে বাকি কতটুকু? হ্যাঁ, তা 100 থেকে এইটা যদি বিয়োগ করে দিই, তাহলে ওইটা যেটা থাকবে সেটা হাইড্রোজেন 2 এবং হাইড্রোজেন 3 আইসোটোপের। হ্যাঁ, তাহলে এটা সমাধানে যাও। দেখবা এখানে যে হাইড্রোজেন 1 এর পরিমাণ, কত? 99.98%। অতএব হাইড্রোজেন 2 এবং হাইড্রোজেন 3 এর পরিমাণ কত হবে? 100 থেকে বিয়োগ হবে না, 99.98 এত পার্সেন্ট। তাহলে বিয়োগ করেন দেখি কত হয়। 100 মাইনাস 99.98, তাহলে এটা আসবে 0.02 এত কি পার্সেন্ট। তাহলে এই দুইটা মিলে হচ্ছে 0.02%। তো এখন আমরা একটু ধরে নিব, ধরি হাইড্রোজেন 2 এর পরিমাণ X%। হ্যাঁ, তাহলে অতএব হাইড্রোজেন 3 এর পরিমাণ কত? কত হবে কেউ বলবে? তাহলে 0.02 মাইনাস কত? এক্স এত পার্সেন্ট। কি বুঝতে পারছেন না পারেন নাই? বুঝছি। হ্যাঁ, এখন কি করবেন? এখন সূত্র লিখবেন, যে আমরা জানি মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর, হ্যাঁ, যে সূত্রটা ছিল, সূত্রটা লেখার সময় একটু অনেকটা বড় হয়ে যায়, তাই না? যে মৌলের গড় আপেক্ষিক আপেক্ষিক পারমাণবিক ভর, এই সমান চিহ্ন দিবেন, দরকার হলে 2 লাইনে লিখবেন। তাহলে কি লিখবো? আইসোটোপ সমূহের ভর সংখ্যা
গুণন শতকরা পরিমাণ, শতকরা শতকরা, হ্যাঁ, শতকরা পরিমাণ, ব্র্যাকেট ক্লোজ, এর সমষ্টি, এর সমষ্টি ভাগ হচ্ছে কত? 100। তাহলে কি লিখবো? অতএব আমাদের মৌলটা কি ছিল? হাইড্রোজেন, তাই না? যে হাইড্রোজেনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর, গড় আপেক্ষিক পারমাণবিক ভর সমান হাইড্রোজেনের, হাইড্রোজেন এর আইসোটোপ সমূহের, আইসোটোপ আইসোটোপ সমূহের ভর সংখ্যা গুণন শতকরা পরিমাণ, শতকরা পরিমাণ এর সমষ্টি, এর সমষ্টি ভাগ হলো কত? 100। এখন শুধু মানগুলো বসিয়ে দাও। বা হাইড্রোজেনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত দেওয়া ছিল? কত দেওয়া ছিল বলো দেখি। যে দেওয়া ছিল কত? 1.00025, 1.00025। আর আইসোটোপ, তাহলে আইসোটোপ সময়ের একটা পরিমাণ কত? 99.98%, তাই তো? তাহলে এখানে এই তার মধ্যে দুটো থাকলো, হ্যাঁ, এই দুটার পরিমাণটা আগে লিখেন। দুইটার পরিমাণ কত হবে বলো দেখি। এক্স ইন্টু, না, যে 2 × x, ভর সংখ্যা 2 × x, এই একটা গেল। যোগ কত হবে? এই যে 3 × এটা হতো, 3 × এটা শতকরা পরিমাণটা কত? 0.02 মাইনাস কত? এক্স। আর আরেকটা কত লিখবেন? আরেকটা, এই যে যেটা দেওয়া ছিল এটা, হ্যাঁ, এটা একটু ভেবে ভেবে লিখবেন। এই যে যেটা দেওয়া ছিল হাইড্রোজেনের পরিমাণ 99.98, হ্যাঁ, এটাকে শতকরায় প্রকাশ করে কত শতকরায় আসছে না, এটা কত হবে নর্মালি? 99.98 যোগ হবে এটা কত? 0.998, ভাগ হচ্ছে কত? 100। এখান থেকে তোমাদের কাজ হচ্ছে এক্স এর মানটা বের করে নেওয়া, এক্স এর মানটা বের করে নেওয়া। তাহলে এক্স এর মান কত হয় একটু বের করেন দেখি, কত আসে তোমাদের। ওটা 99.98 ছিল না, কত ছিল এটা? আচ্ছা, এখানে একটা ভ্যালু যেটা একটু ঠিক করে নিবা নাকি দেখো তো। এখানে পরিমাণটা কত ছিল? 99.98 না? আর এটা ভর সংখ্যা কত? 1 দেওয়া ছিল।
তাহলে এটাকে তোমরা এইভাবেই লিখেন ডাইরেক্ট, হ্যাঁ, এটা এইভাবে না দিয়ে এইভাবে লিখতে পারো যে 1 × 99.98, 99.98, কারণ ভর সংখ্যাটা দেওয়া রয়েছে এই যে, হ্যাঁ। তাহলে এখান থেকে আমরা যে কাজটা করব, এক্স এর ভ্যালুটা বের করব। তাহলে এক্স এর ভ্যালুটা যদি বের করে নাও, তাহলে 1.00025 ইন্টু 100, তাহলে এটা আসবে 100.025, 100.025 সমান হ- এই- তাহলে এখানে আসলো 2x + 0.06 -3x, হ্যাঁ। এক্স এর মান 1.0348 আসে। আচ্ছা, আমরা একটু করে দেখি সবাই। তাহলে 99.98, এই তো। তাহলে এখানে হলো 100.025 মাইনাস 0.06 মাইনাস 99.98। তাহলে এখানে আমরা যদি এক্সচেঞ্জ করি, তাহলে এখানে আসবে -0.015 সমান এখানে আসবে -x। তোমার কত আসছে? আপনি স্যার ওখানে আপনি ওই যে 99.98 ওটা মানটা চেঞ্জ করলেন কেন পরে? এটা চেঞ্জ করলাম কেন, এই যে এখানে আমাদের ভর সংখ্যাটা দেওয়া ছিল না, এই যে হুম। কোথায় যেন একটা, এই যে হাইড্রোজেনের ভর সংখ্যা কত 1 দেওয়া ছিল না। হুম। তুমি কি এটা চেঞ্জ করোনি? মানে ফার্স্টে আমি যে যেভাবে এখন করতেছেন ওভাবে করা শুরু করছিলাম, পরে আপনি যখন চেঞ্জ করে দিলেন ওটা কেটে দিয়ে আমি ওভাবে করলাম, পরে আবার দেখি যে আপনি এভাবেই করছেন। না, এই ওই যে ভর সংখ্যাটা আমার কাজে লাগাইতে হবে না। এই যে সূত্রে যেটা ছিল, সূত্রটা কি বলো দেখি। আইসোটোপ সমূহের ভর সংখ্যা গুণন শতকরা পরিমাণ, অর্থাৎ এখানে তো তিনটা আইসোটোপ রয়েছে, তাই না? তো তিনটা আইসোটোপের কি করব, তাদের ভর সংখ্যা আর শতকরা পরিমাণ গুণ করব এবং যোগ করব। তাহলে প্রথমটার কত ছিল? প্রথমটার ভর সংখ্যা ছিল 1, আর শতকরা পরিমাণ তো এটা দেওয়া রয়েছে। এই জন্য 1 × কি শতকরা পরিমাণ। আর দ্বিতীয়টা কত ধরছিলাম, এই যে শতকরা পরিমাণ X%, তাহলে ওর ভর সংখ্যা ছিল কত 2, আর শতকরা পরিমাণ এক্স এক্স, হ্যাঁ, যোগ। আর তৃতীয়টার কত ছিল, ভর সংখ্যা 3, আর শতকরা পরিমাণ 0.02 - x। বুঝতে পারছো? তো এটা তুমি সবার আগে লিখতে পারতে, কোনো সমস্যা নেই। তুমি যদি ওই প্রথমটা আমার শেষে হয়ে গেছে, তুমি চাইলে এটা প্রথমে লিখলেও কোনো সমস্যা নেই, শেষে লিখলেও কোনো সমস্যা নেই। মানে মোট মেইন যে জিনিসটা আমার মাথায় রাখতে হবে সেটা হলো যে ভর সংখ্যা গুণন শতকরা পরিমাণ, যতগুলো আইসোটোপ থাকবে, যদি 4টা আইসোটোপ থাকে, তাহলে 4টা আইসোটোপেরই ভর সংখ্যা আর শতকরা পরিমাণ, হ্যাঁ, গুণ করব, দেন যোগ করব, তারপরে 100 দিয়ে কি ভাগ। আচ্ছা, এটার রেজাল্ট কত আসছে তোমার সর্বশেষ? -0.015। না না, মাইনাস তো আসবে না, 0.015। তোমার কত আসছে রে? পয়েন্ট স্যার ঠিক সাদিয়া। আছে, আমি মাইনাসটা ধরিনি তো, তো মাইনাস হ্যাঁ, মাইনাসে কাটে গেছে, ঠিকই আছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে এই এক্সটাকে কি ধরছিলা বলো দেখি। এক্সটাকে কি ধরছেন? এই যে হাইড্রোজেন 2 এর শতকরা পরিমাণ ধরছো না? এক্সটাকে কি ধরছিলে, ভুলে গেছো? এই যে এক্সটাকে কি ধরছিল, কার পরিমাণ ধরছো? 2H হ্যাঁ, অর্থাৎ এর হাইড্রোজেনের পরিমাণ। দ্বিতীয় আইসোটোপটির ভর ধরছো, হ্যাঁ, পরিমাণটা ধরছি। তো লিখো যে অতএব, যে অতএব হাইড্রোজেন 2 এর পরিমাণ 0.015 এত পার্সেন্ট, এবং হাইড্রোজেন 3 এর পরিমাণ
ওটা কত থেকে বিয়োগ ছিল? 0.02, হ্যাঁ, 0.02 মাইনাস 0.015 এত পার্সেন্ট, দ্যাট মিন 0.02 মাইনাস 0.015, এটা হচ্ছে 0.005 এত পার্সেন্ট। বুঝতে পারছেন কি? স্যার আমার আসছে 5 × 10⁻³ 5 × 10⁻³ আর 0.005 এর মধ্যে পার্থক্য কি? একই তো জিনিস, ওটা সাইন্টিফিকে তুমি লিখছো, আমরা সাইন্টিফিকে লিখবো না, এইভাবে লিখলেই ভালো হয়। হ্যাঁ, 0.005%, হ্যাঁ। স্যার ক্যালকুলেটরে আসছে আমার, এই জন্য বললাম। ওখানে ক্যালকুলেটরে তুমি নর্মাল মোড করো, নর্মালের দুইটা পজিশন রয়েছে, হ্যাঁ, নর্মাল 1, নর্মাল 2। বুঝেছো কি? আচ্ছা দাঁড়ান দেখি আর একটা বোর্ড, এটা আমি দেখি পারো কিনা। আচ্ছা এটা করেন দেখি, যে চট্টগ্রাম বোর্ড 2022, হ্যাঁ, চট্টগ্রাম বোর্ড 2022। 2022 সালে এটা এসেছিল। প্রশ্নটা হলো X16, X17 আর X18। এক্স মৌলের আইসোটোপের শতকরা পরিমাণ, এক্স মৌলের আইসোটোপের আইসোটোপের শতকরা পরিমাণ যথাক্রমে, আইসোটোপের শতকরা পরিমাণ যথাক্রমে 99.76%, 0.03737%, এবং 0.203 এত পার্সেন্ট। গ নাম্বার প্রশ্ন, উদ্দীপকের এক্স মোলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। উদ্দীপকের এক্স মোলের, আচ্ছা আমি একটু সংক্ষেপে লিখি, এক্স মোলের আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো, নির্ণয় করো। এটা একটু দেখো দেখি চেষ্টা করে।
স্যার আমার 16.00443 আসছে। হুম, ঠিক আছে। জয়িতার কি অবস্থা, করতে পারছো? কি জয়িতার হয়নি তোমার? কলিংস কি অবস্থা? কি জয়িতা আসলে পাইছো? স্যার আসি। স্যার কি আমার আছে 16.004 এই ডাবল সবার ফোর। একই রেজাল্ট, 16 আসছে কিনা সেটা বলো, 16? আসছে স্যার, হ্যাঁ 16 দশমিক আসছে। হ্যাঁ, 16 আসলেই হয়েছে, হ্যাঁ। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকবে, হ্যাঁ, ধন্যবাদ তোমাদেরকে।